অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা। অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। গাঁদা চাষের অভিজ্ঞতা, লাভজনক আনারস চাষ, গরুর খুরাই রোগের নিয়ন্ত্রণ, গাঁদা ফুল সারা বছর ধরেই চাষ করা হয়। আমাদের রাজ্যের ফুল চাষিরা স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ে এর চাষ করে থাকেন। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল ফুল চাষি হলেন সুধান্য প্রামাণিক। 1 বিঘা জমিতে এখন গাঁদা চাষ করছেন। তার জমিতে সোনালী রঙের গাঁদা রয়েছে। এই কৃষক বন্ধু গাঁদা চাষে তার অবলম্বন করা প্রযুক্তি বর্ণনা করলেন। এই বর্ষাকালীন গাঁদা আমি যখন প্রথম লাগিয়েছি, এই জমিটা ঘাস মারা ওষুধ দিয়েছি। পরে এই জমিটা 3খানা চাষ দিয়েছি। 3খানা চাষ দেওয়ার পরে ওই জমিটা 2.5 হাত বাই 2.5 হাত পিলি দিয়েছি। পিলি দেওয়ার পরে 6000 চারায় লাগিয়েছি। 6000 চারা 2 হাত বাই 2 হাত ডোকা কেটে চারা লাগাই। লাগানোর পরে ওই জমিটা ভিজানো হয়েছে। চারা লাগানোর পরে 2 থেকে 3 দিন পরে আমরা শিকড় ছাড়া ওষুধ দেই। 3 থেকে 4 দিনের মাথায় আবার জমিটা সার দেই। 8 থেকে 10 কিলো 10-26 সার। আবার 10 থেকে 12 দিন পরে ঘাস যখন ফোটে তখন আবার আমরা এই জমিটা নিংড়াই। নিংড়ানোর পরে আর একবার পিলি দিতে হয়। পিলি দেওয়ার সময় আবার আমরা সার দেই, তখন 20 থেকে 25 কিলো বিঘা প্রতি। তারপরে এই জমিতে আমাদের যখন ফসল হয়, এই ফসল আমরা বিক্রি করি। বিক্রি করে এই ফসল থেকে আবার দেখা যাচ্ছে যে অন্য আর এক সময় আবার আমরা ফুল লাগাই। 12 মাস আমরা এই ফুলের চাষ করি। এই ফুলের চাষ করে আমাদের সংসার নির্ভর করি। আমাদের এই শীতকালীন ফুলের চাষটা আমাদের লাভ হয়। আর বর্ষাকালীন গাঁদা একটু ঘন লাগাতে হয়। 6 থেকে 7000 চারা লাগাতে হয়, ঘন লাগাতে হয়। এই ফুলটা ঘন ধরনও বেশি, জায়গা বেশি লাগে না, অল্প জায়গায় ফুল ভালো হয়। আর শীতের সময় ওইটা বেশি জায়গা লাগে। 40 থেকে 45 দিনের ভিতরে এই আমাদের চলে আসে। এই 3 থেকে 3.5 মাসের মধ্যে আমাদের শেষ হয়ে যায়। যখন ফুলটা ধরন হয় তখন প্রথম মাসে আমার সপ্তাহে দেখা যায় যে 2 কুইন্টাল হয়। 2 কুইন্টালের পরে তারপরের দ্বিতীয় মাসে দেখা যাচ্ছে 20 থেকে 25 কুইন্টাল মাল হয়। লাস্ট একদম শেষ তখন দেখা যাচ্ছে 30 থেকে 35 কুইন্টাল মাল আমার হয়। সব মিলিয়ে আমার দেখা যাচ্ছে 70 থেকে 80 কুইন্টাল আমার মাল হয়। মাসে যে খরচাটা, এটা আমার ইন টোটালে দেখা যাচ্ছে 15,000 টাকা আমার খরচা হয়, তোলা খরচাটা। এবার ওই জমিটা একদম আমার ইন টোটালে খরচা
30 থেকে 35,000 টাকা খরচা হয়। আমার 60 থেকে 65,000 টাকা ফলন, ওই পয়সাটা আমার পাই। এতে দেখা গেল যে আমার 30 থেকে 35,000 টাকা লাভ হয়। আমাদের প্রথমে যখন এই ফুলটা ওঠা হয়, প্রথমে যদি একটু আগে ওঠে, প্রথমে উঠলে আমাদের তখন তো বেশি হয় না, তখন 70 থেকে 80 টাকা কিলো বিক্রি হয়, 100 টাকাও কিলো বিক্রি হয়, 90 টাকাও কিলো বিক্রি হয়। তারপরে দেখা যাচ্ছে যে যখন ফুলের আমদানি হলো, তখন দেখা যাচ্ছে 50 টাকা হলো, 40 টাকাও হলো, লাস্ট দেখা যাচ্ছে আমার 20 টাকাও অবধি বিক্রি করে আমার শেষ করতে হয়। গড় পড়তে আমার দেখা গেল যে 30 থেকে 35 টাকা আমার বিক্রি। এই জাতটা সবসময় পাওয়া যায় না, আর সবসময় লাগানো যায় না। এটা হলো বর্ষাকালীন গাদা। এই বর্ষার সময়টায় এই গাদাটা চাষ হয়। আমরা নিজে বাড়িও তৈরি করে ডোকা কেটে কিনেও আনতে হয় আমাদের বাজার থেকে। আমাদের প্রথমে যখন ফুলটা লাগানো হয়, এই ফুলটা লাগানোর পরে আমরা ডাইথোমেম দিই। ডাইথোমেম দেওয়ার পরে গোড়ায় ফিরুডান ওষুধ দেই। কিছুদিন পরে দেখা গেল যে হয়তো লেদা পোকা লাগছে। লেদা পোকা লাগলে তখন দেখা যাচ্ছে যে আমরা ভারী ধরনের একটা ওষুধ দেই, সেটা হলো লেদা পোকার ওষুধ। ভ্যানিশ একটা ওষুধ আছে, সেই ভ্যানিশ ওষুধটা আমরা ব্যবহার করি। আমরা যদি বড় ধরনের ওষুধ লাগে, তারা আমরা কৃষি দপ্তরে যোগাযোগ করি। পরিচর্যা বলতে প্রথমে লাগানো হয়, প্রথমে লাগানোর পরে গাছ যদি গ্রোথ বেড়ে যায়, গ্রোথ বাড়ার পরে এবার দেখা যাচ্ছে যে ওই জমিটার সাইড দিয়ে আমরা খোপাপতি বাঁশ কেটে 2 সাইড দিয়ে আমরা লাইলন সুতো আমরা টেনে দেই। টানার পরে মাঝে মাঝে বাঁধ দেই। বাঁধ দেওয়ার পরে তারপরে যদি বর্ষা, একভাব যদি বর্ষা হয়, বর্ষা হয়ে গেলে তখন আমরা ওই জমিটা নিংড়াতে পারি না। নিংড়াতে না পারলে তখন আমরা আগাছা মারার জন্য আমরা ওষুধ স্প্রে করি, আগাছাগুলো মরে যায়। তারপরে গোড়াগুলো আমরা নিংড়াই দিই। আর মাটি আমরা 3 থেকে 4 বার মাটি দেই। মাটি দিয়ে মাটিটা সমান করে দেই, গোড়াটা যেন ভালো থাকে, গোড়াটা যেন জল না বাঁধে। জল নিকাশের ব্যবস্থা উঁচু জায়গা থেকে মাঝখান দিয়ে আমরা 2 থেকে 3টে ড্রেন করি। যে ড্রেন করা আছে তার থেকে একটু নিচু করে ড্রেন করি, ড্রেন করে নিচের দিকে আমরা বাইরে বের করে দেই, জমিটায় যেন কোনো সময় জল বেঁধে না থাকে। এখন একটু বিরতি, বিরতির পর থাকছে লাভজনক আনারস চাষ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। উদ্ভিদের খাদ্য সংগ্রহে 15 languages, 26 states, 1200 plus reporters, 67 plus crore viewers. India's largest news network, News 18 Network. বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। এ রাজ্যে দেশের মধ্যে সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয়। উত্তরবঙ্গে প্রায় 20,000 হেক্টর জমিতে এই ফলটির চাষ করা হয়। এখানকার চাষিরা প্রধানত জায়ান্ট কিউ জাতের আনারসই চাষ করে থাকেন। তবে অনেক প্রগতিশীল চাষিরাই এখন বাণিজ্যিক গুরুত্বের কথা মাথায় রেখে মরিসাস, কুইন প্রভৃতি জাতগুলোকে বেছে নিচ্ছেন। মালদা জেলার বামনগোলা ব্লকের নালাগোলা গ্রামের কৃষক নবদ্বীপ দেবনাথ প্রগতিশীল চাষে প্রায় 2 দশক ধরে আনারস চাষ করছেন। তিনি আনারস চাষের অর্থনীতি এবং এই ফলটির চাষে তার অবলম্বন করা প্রযুক্তির বিষয়ে জানালেন। আমি এই আনারস চাষের জন্য যুক্ত দীর্ঘ 18 বছর হয়ে গেছে আমার চাষ করা। এখনও আমি এই চাষের সঙ্গে লেগে আছি। এই আনারস চাষ একটা লাভজনক চাষ।
এই আনারস চাষ করে নিয়ে আমি খুব সাফল্য পেয়েছি। আমার সঙ্গে আরও বেশ কিছু চাষি এসেছিল, চাষও করেছে, তারাও কিছু লাভ পেয়েছে। এই চাষে খরচ বলতে খরচের যদি হিসাব করি, খরচের দিকে বেশি একটা খরচ না, 40 থেকে 45,000 টাকা খরচ হবে পার বিঘেতে। এর চারা লাগবে 4 থেকে 4,500 চারা লাগবে পার বিঘেতে। এই 4,500 চারা কিনা থেকে জমি চাষ দেওয়া পর্যন্ত খরচ হবে 40 থেকে 45,000 টাকা। আর এখানে ফল বিক্রি হবে আপনার 1,20,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত ফল বিক্রি হবে। এখানে ফল আমাদের 1.5 কিলো থেকে 15 কিলো, 2 কিলো, 2.5 কিলো পর্যন্ত ফল হয়। এই ফলের গড়ের দাম যদি আমরা 30 টাকা পিস ধরি, আমাদের এখান থেকে আমরা 30 টাকা করে বিক্রি করি। এখান থেকে আমরা পাইকারি যখন বিক্রি করি, বাইরে থেকে আসে যখন নিয়ে যায় গাড়িতে করে ফল, তখন কিন্তু এই আনারস প্রতি পিস 30 টাকা করে আমাদেরকে দেয়। সেই হিসাবে আমাদের হিসাব করতে গেলে 1,20,000 টাকা আসে আমাদের 4,000 ফলে। 500 ফল হয়তো দেখা যায় ফুল ফুটেনি, বাদ গেছে বা পোকামাকড় খেয়েছে, যার জন্য কিন্তু 500 ফল বাদ দিয়ে আমরা 4,000 ফল রেট ধরি আমরা। তার মধ্যে ফলের বাজার যদি আর একটু দাম বেশি হয়, আর একটু বেশি হবে বাজার। জমি তৈরি করবো ঠিক আলুর জমি যেভাবে তৈরি করে 3-4টে চাষ দিতে হবে জমিতে। চাষ দেওয়ার সময় শুধু 1 বস্তা করে ফসফেট আমরা দিই জমি চাষের সময়। যখন জমিটা চাষ হয়ে যাবে আমাদের, জমিটা চাষ হওয়ার পরে আমরা এই যে সারির দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব 4.5 থেকে 5 ফিট দূরত্ব থাকবে। এর মিডিল থেকে এর মিডিল পর্যন্ত আমাদের 4.5 ফিট বা 5 ফিট দূরত্বটা থাকবে। দূরত্ব থাকবার আমরা এই সারিতে যখন আনারস চারাটা বসাবো, তখন এই আনারস চারাটা এখানে বসানোর পরে এর থেকে আমরা 18 ইঞ্চি পরে কিন্তু আমরা আরেকটা চারা বসাবো। 18 ইঞ্চি পরে কিন্তু আরেকটা চারা বসাবো। এইভাবে সারির দূরত্ব। আবার সারি এখান থেকে এই চারা থেকে এই চারা যাবে কিন্তু 20 ইঞ্চি, 20 থেকে 22 ইঞ্চি যাবে এদিকে, আর এদিকে থাকবে 18 থেকে 20, আর এদিকে 20 থেকে 22 ইঞ্চি থাকবে এর দূরত্বটা। আর ড্রেনটা থাকবে আপনার 1.5 ফিট থাকবে। ড্রেনের যে মাটিটা তুলবো আমরা, সেই জায়গাটা থাকবে 1.5 ফিট। আমরা যখন চারাটা বসালাম মাপ করে, বসানোর পর যখন আমরা মাটিটা দিব, ওই ভেলিটা করবো, ভেলিটা করার আগে কিন্তু আমরা খোল 50 গ্রাম করে খোল আর 20 গ্রাম 25 গ্রাম করে আমরা সুফলা দিয়ে দিব, দিয়ে তারপর আমরা মাটিটা দেবো। এবার আমাদের ফার্স্ট সার এটুকু পড়বে। করার পরে আমরা 3 মাস 4 মাস পর যখন গাছের পাতাটা যখন বেরোবে নতুন করে বেরোর পর যখন দেখবো যে সার খেতে পারবে, তখন কিন্তু আরেকবার আমরা দিব 50 গ্রাম করে খোল, 25 গ্রাম করে আবার এনপিকে দিয়ে আমরা ওইভাবে মাটিটা দিব। দেওয়ার পরে আমাদের 6 মাস 9 মাস দেখতে হবে গাছের গ্রোথ কেমন আছে। যদি গাছের ভালো থাকে তবে সার লাগবে না, যদি গাছের গ্রোথ কম থাকে তবে একটু হালকা সার দিতে হবে, যে কোনো হোক, ডিবি হোক, এনপিকে হোক বা সুফলা হোক, যে কোনো হোক, সেটা দিতে হবে 25 গ্রাম 20 গ্রাম করে দিতে হবে। এইভাবে দিয়ে গাছের দিকে লক্ষ্য রাখতে হবে। আর গাছের পোকা মাকড় এগুলো কোনো উপদ্রব নেই, এগুলোর জন্য কোনো স্প্রে করতে হবে না। আর আগাছার জন্য কোনো লেবার লাগবে না। আগাছার জন্য যে সমস্ত বীজ পাওয়া যায় এখন, শুধু গোটা বাগানে আপনি যদি বীজ দিয়ে দেন, আনারস গাছটাই থাকবে, শুধু ঘাসটা মরে শেষ হয়ে যাবে। নিড়ানির জন্য কোনো লেবার নিতে হবে না, ঘাসের জন্য কোনো চিন্তাই করতে হবে না। সেচ দিতে পারলে তো ভালো। আমাদের যেমন বিনা সেচে আমাদের এই গাছ দেখতে পাচ্ছেন। আর যারা সেচ দিবে তাদের ফল হবে আরও ডবল। আমাদের ফল হচ্ছে ধরুন 1.5 কিলো, 2 কিলো, 2.5 কিলো। আর যখনই সেচ দিতে পারবে, সিজনে ঠিক সেচটা দেওয়া যায়, ফল আসার আগ মুহূর্ত থেকে ফল আসা পর্যন্ত সেচটা দেওয়া যায়, তার ফল হবে আরও ভালো হবে, কোয়ালিটিও ভালো হবে, গাছের গ্রোথও ভালো থাকবে। এটা আপনার 4 মাস থেকে 4.5 মাস পরে ম্যাচিউরিটি হবে। ফলটা বেরোবে আমাদের ফেব্রুয়ারি মার্চে, ফলটা বেরোবে জুন জুলাইতে আমাদের ফলটা ম্যাচিউরিটি হয়ে যায়। গাছ বসানোর সময় হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 3 মাসের মধ্যে গাছটাকে আপনাকে বসাতে হবে মূল জমিতে। আবার তার পরের বছর আপনার ওই মার্চ এপ্রিল আপনি ফলটা ফুল চলে আসবে গাছে। তার থেকে 4 থেকে 4.5 মাস লাগবে ফলটা ম্যাচিউরিটি হতে। জুন জুলাইতে আপনার জুনের এই 15 তারিখ থেকে জুলাইতে মধ্যেই ফল ম্যাচিউরিটি হয়ে যায়। আমরা যে খরচটা ধরি, আমরা বিঘা প্রতি খরচ হবে আপনার 40 থেকে 45,000 টাকা। এই টাকাটা একবারে লাগবে না আপনার। এই 1 বছর থেকে প্রথমে কিছুটা টাকা লাগবে, তারপরে টাকাটা ধীরে ধীরে টাকাটা লাগবে। ওই হিসাবে একই আসবে আপনার 40 থেকে 45,000 টাকা পার বিঘাতে লাগবে। যেমন আমি লাগিয়েছি, গত বছর ফল পেয়েছি আমি 1 বিঘা জমিতে আমি ফল পেয়েছি 1,20,000 টাকা ফল বিক্রি করেছি। আমি ফল বিক্রি করেছিলাম 30 টাকা পিস হিসাবে এখান থেকে বিক্রি করছি। এবারে যেমন আমি 35 টাকা 40 টাকা এখান থেকে বাজারে ফলটা নিয়ে যাচ্ছে যারা, এখান থেকে আমার এসে পাইকারি নিয়ে যায়, ওই 35 টাকা 30 টাকা 35 টাকা করে নিয়ে যায় ফলটা। যদি এই ফল আমার আনারসটা আর একটু সাইজ বড় হতো, 40 টাকা 45 টাকা বিক্রি হতো, তাহলে সেটা আরও বাড়তো, 1,60,000 বিক্রি হতো বিঘা প্রতি। আনারস চাষটা লাভজনক। ফল তো বিক্রি করছি, ফলের টাকাটা তো আমার আলাদা আছেই। এবার প্রতিটা গাছ থেকে 2টো করে চারা বাড়াবে, তাহলে সেখানে আমার থাকছে যেই চারাটা আমি কিনেছি তার থেকে ডবল চারাটা আমার থাকবে এখানে। আমি 4,500 চারা কিনলে এখান থেকে আমার আবার চারা বেরোবে, আমার 8,000 চারা বেরোবে। 1 বিঘা জমিতে 8,000 চারা বেরোবে। সেখান থেকে দেখা যায় আমি সেই চারা বিক্রি করে আবার 24,000 টাকার চারা বিক্রি করতে পারবো। আর যদি লাগে আমি 1 বিঘা চারা দিয়ে আমি আগামীতে আবার 2 বিঘা জমি লাগাতে পারবো।
চারাটার দিকে চিন্তা করতাম, চারাটা বেরোবেই, দুদিক থেকে লাভ, চারা থাকবে, ফলে ফল বিক্রি হবে। আমি এটা চাষ করেছি 18 বছর থেকে। তো প্রথমে যখন চাষ করেছি তখন ফলের দাম খুব কমই ছিল। এখন ধীরে ধীরে বাজারে এখন ফলের দাম অনেকটা বেড়ে গেছে। এখন বেড়ে গেছে বলতে এখন লাভের মুখটা অনেকটাই দেখা যায়। অনেক চাষে যেমন লাভ হয় না, ধান চাষও করে লাভ পাচ্ছে না, কিন্তু আনারস চাষ করে যেটা সাফল্য পাবে, যেটা লাভ দেখতে পাবে, সেটা কিন্তু অনেকটাই লাভ। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। হুগলি জেলার ধনেখালি থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সাধন কোলে। তিনি কুঁদরি চাষ করেছেন। এখন কুঁদরির পাতা খাওয়া ও ফল ফুটো করা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন। সাধনবাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। এই পোকার কীড়া সবুজ রঙের, দেহে লম্বালম্বি সাদা রঙের দাগ দেখা যায়। এরা পাতা খেয়ে নষ্ট করে, পরে গাছে যখন ফল আসে তখন ফলের শাঁসালো অংশ ফুটো করে খেয়ে নেয়। আক্রান্ত ফলের বাজার মূল্য থাকে না বললেই চলে। এইভাবে এরা কুঁদরির ফলনের ক্ষতি করে থাকে। কুঁদরি সহ কয়েকটি কুমড়ো গোত্রের ফসলে এই পোকার আক্রমণ ঘটে থাকে। তাই এর প্রতিকারে সুসংহত উপায়ে ব্যবস্থা নিতে হবে। কুঁদরির গাছ নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। জমির আগাছা পরিষ্কার করতে হবে। যেহেতু এই ল্যাদা পোকা গাছের সবুজ অংশ খেয়ে নেয়, তাই অতিমাত্রায় নাইট্রোজেনঘটিত সার প্রয়োগ করা চলবে না। এক্ষেত্রে নিমঘটিত সার চাপান সার হিসাবে প্রয়োগ করা যেতে পারে। জমি নিয়মিত পরিদর্শন করতে হবে। পাতায় এই পোকার ল্যাদার কীড়া দেখা মাত্র তা বিনষ্ট করতে হবে। তারপর জৈব কৃষিবিষ হিসাবে নিম তেল প্রয়োগ বেশ কার্যকরী। এক্ষেত্রে 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া জৈব কীটনাশক হিসাবে বিটি 200 গ্রাম 80 লিটার জলে গুলে অথবা NPV 50 LE তরল ফর্মুলেশন 50 লিটার জলে গুলে বিঘা প্রতি জমিতে স্প্রে করলেও উপকার পাওয়া যায়। তবে এক্ষেত্রে এই জৈব কীটনাশক দুটি সকালে বা বিকালে স্প্রে করতে হবে। রাসায়নিক উপায়ে কুঁদরির ল্যাদা পোকাকে নিয়ন্ত্রণ করতে নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা ক্লোরোপাইরিফস 2.5 মিলিলিটার অথবা থায়ামিথক্সাম 1 গ্রাম অথবা অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এই সব কীটনাশকগুলি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। এই কীটনাশকগুলি স্প্রে করার 2 সপ্তাহ পর কুঁদরি চয়ন করে বাজারজাত করতে হবে। এখন আবার বিরতির পর থাকছে গরুর খুরাই রোগের নিয়ন্ত্রণ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। $16 channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 67 আবার ফিরে এলাম অনুষ্ঠানে। গরু মহিষ প্রভৃতি প্রাণীর একটি মারাত্মক রোগ হলো খুরাই বা এঁশো। এই রোগটি ভাইরাস ঘটিত। রোগটি একবার দেখা দিলে প্রাণীর উৎপাদন ক্ষমতা কমে যায়। খুরাই রোগের সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে এখন আমরা শুনবো মালদা জেলার হবিবপুর ব্লকের সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডক্টর তুষার কান্তি বণিকের বক্তব্যে। গরু মহিষের মারাত্মক ভাইরাস ঘটিত অসুখের মধ্যে একটি অন্যতম অসুখ হলো
এফএমডি বা খুরাই রোগ। এটি ভাইরাস গঠিত রোগ এবং ভীষণ ছোঁয়াচে রোগ। এটা বিশেষ করে দেখা যায় দ্বিখণ্ডিত খুরযুক্ত যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের এই রোগটি হয়। এই রোগটি বছরের সবসময় হতে দেখা যায় এবং সব বয়সের গরু, মহিষ, ছাগল, ভেড়া, শুয়োর এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগে আক্রান্ত হলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হলো, প্রথম দিকে শরীরে প্রচণ্ড জ্বর হয়, মুখ থেকে লালা ঝরছে, মুখের ভিতরে দেখলে দেখা যাবে যে জিভের উপরে, মাড়িতে, তালুতে ছোট ছোট ফোসকা মতো পড়ে। ছোট ছোট ফোসকাগুলো একসাথে হয়ে অনেকটা বড় ফোসকা হয়ে যায় এবং সেগুলো ফেটে যায়, ফেটে গিয়ে দগদগে ঘা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জিভের উপরের আস্তরণটা থাকে সেটা উঠে যায়, ফলে গরুর মুখে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, ব্যথা হয়, মুখ দিয়ে সবসময় লালা পড়তে থাকে, গরু খাবার খেতে পারে না। এবং ক্রমে ক্রমে দেখা যায় মুখ থেকে খুরের ফাঁকে পাতলা চামড়া থাকে, তার উপরেও সেরকম জলের মতো ফোসকা পড়ে, সেখানে প্রচণ্ড যন্ত্রণা হয়, সেগুলো ফেটে যায়, ঘা হয়, সেখানে মাছির সংক্রমণ হয়, মাছির সংক্রমণ হয়ে সেখানে পোকা পড়ে, ঘা বেড়ে যায়। বেশি দুধ দেওয়া যে সমস্ত গাইগুলো রয়েছে তাদের বাঁটেও ওই ধরনের ফোসকা পড়তে দেখা যায়, বিশেষ করে বাঁটের ছিদ্রপথের মুখে ওই ধরনের ফোসকা পড়তে দেখা যায়, সেখানে ঘা হয়ে যায় এবং সেখান থেকে ইনফেকশন ক্রমে ক্রমে যে বাঁটের ভিতরেও প্রবেশ করে যায় এবং গরুর ম্যাস্টাইটিস বা ঠুনকো রোগে আক্রান্ত হতে দেখা যায়। গর্ভাবস্থায় যদি গরু এই রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যায় তাদের গর্ভপাত হয়। উন্নত জাতের বা শঙ্কর প্রজাতির যে সমস্ত বাছুরগুলো থাকে সেগুলো দেখা যায় যে খুরাই রোগে আক্রান্ত হলে কোনো রকম রোগ লক্ষণ প্রকাশ পায় না, হঠাৎ করে মরে যায়। বলদগুলো যেগুলো গাড়ি টানে বা হাল বায়, সেই সমস্ত গরুগুলো যখন এই রোগে আক্রান্ত হয় তখন তাদের হাল বাওয়ার ক্ষমতা থাকে না, গাড়ি টানতে পারে না। সেটা একটা যদি গাই গরু হয় তার দুধ উৎপাদন আস্তে আস্তে কমে যায়। যেহেতু এই রোগটা হলে গরু খাবার খেতে পারে না এবং সারতে অনেক দিন সময় লেগে যায়, মুখের ঘা সারতে মোটামুটি 8 থেকে 10 দিন সময় লেগে যায়। আর পায়ের ঘা হলে তো সেটা আরও দীর্ঘায়িত হয়, অনেক সময় দেখা যায় পায়ের খুরগুলো খুলে যায়, তার দৈহিক ওজন অর্ধেক হয়ে যায়, তার দুধ উৎপাদন কমে যায়। আবার দেখা যায় যে সমস্ত গরুগুলো একবার খুরাই রোগ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে পরের বছর দেখা যায় তাদের গায়ের লোমগুলো অনেক অনেক বড় হয়ে যায়, খুরগুলো বড় হয়ে যায় এবং সেই বলদ হলে তার খাটার ক্ষমতা থাকে না, রোদে প্রচণ্ড হাঁপাতে থাকে। ফলে এরকম একটা খুরাইয়ের মতো একটা মারাত্মক রোগ, যে রোগে মৃত্যুর হার খুবই কম কিন্তু উৎপাদনশীলতা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুধ উৎপাদনই হোক, মাংস উৎপাদনই হোক, কিংবা বলদ গরুর যে কার্যক্ষমতা সেটা হ্রাস পায়, ফলে হাল চাষ বা গাড়ি টানা এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এরকম একটা মারাত্মক রোগের হাত থেকে আমাদের গবাদি প্রাণীকে বাঁচানোর জন্য তাদেরকে যদি আমরা নিয়মিত টিকাকরণ করি, টিকাকরণের মাধ্যমেই একমাত্র আমরা খুরাই রোগকে আটকাতে পারি। বাছুরের বয়স যখন 3 মাস হবে প্রথম একবার তাকে টিকা করে দিতে হবে খুরাই রোগের টিকা, তারপর থেকে 1 মাস পরে আরেকবার টিকা করতে হবে। আর যত বড় গরুগুলো আছে তাদেরকে প্রতি 6 মাস অন্তর অন্তর করে আমাদেরকে খুরাই রোগের টিকা করিয়ে নিতে হবে। তো এইভাবে যদি আমরা খুরাই রোগের টিকা নিয়মিত যদি আমাদের গবাদি প্রাণীকে করি তাহলে কিন্তু খুরাই রোগের মতো একটা মারাত্মক ভাইরাস গঠিত সংক্রামক রোগ তার হাত থেকে আমরা গবাদি প্রাণীকে বাঁচাতে পারবো। খুরাই রোগে আক্রান্ত যদি হয় কোনো গরু তাহলে সেই গরুকে যথাসম্ভব সুস্থ গরু থেকে আলাদা করে রাখা এবং গোয়াল ঘরে আমরা যদি যে কাপড় কাচার সোডা আছে সেই কাপড় কাচার সোডা যদি জলে গুলিয়ে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলেও কিন্তু ভাইরাসটা অনেকাংশে নিষ্ক্রিয় হয়। এই সময় যেহেতু তাদের মুখে প্রচণ্ড ঘা হয়, খাবার খেতে পারে না, সেই জন্য মুখে যদি আমরা সোয়াগাটাকে যদি আমরা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে রেখে সেটাকে যদি আমরা ভেজে নিই, ভেজে নেওয়ার পরে মিহি গুঁড়ো করে নেওয়া যায়, গুঁড়ো করে নেওয়ার পরে তার সাথে মধু মিশিয়ে এবং তার সাথে যদি সম্ভব হয় কিছু অ্যান্টিবায়োটিক পাউডার মিশিয়ে যদি আমরা মুখের মধ্যে যদি দিনে 2 থেকে 3 বার প্রয়োগ করি তাহলে মুখের ঘাগুলো তাড়াতাড়ি সারতে পারে। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো কিছু ব্যথানাশক ইঞ্জেকশন এবং জীবাণু সংক্রমণ হয় এই ক্ষেত্রে, সেই জীবাণু সংক্রমণ প্রতিরোধের জন্য কিছু জীবাণুনাশক ওষুধ মানে কিছু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যদি প্রয়োগ করা যায় তাহলে সুফল পাওয়া যেতে পারে। এবং এই পায়ের ঘায়ের ক্ষেত্রে মাছি বিতাড়ক মলম যদি লাগানো যায় এবং পাগুলোকে ঠিকঠাক যদি আয়োডিন দিয়ে যদি ড্রেসিং করে দেওয়া যায় সেটা কিন্তু তাড়াতাড়ি সেরে ওঠে। পায়ের মধ্যে অলরেডি ঘা হয়ে রয়েছে সেটাকে যদি আমরা কাদাতে রেখে দিই সেখান থেকে কিন্তু জীবাণু সংক্রমণ হয়ে সেটা কিন্তু আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই জন্যে কাদাতে বেঁধে রাখা নয়, পাটাকে পরিষ্কার করে যদি কিছু পাওয়া না যায় তাহলে নিম পাতা গরম জলে ফুটিয়ে সেই জলটা দিয়ে অন্তত পাটাকে পরিষ্কার করে সেটাকে যদি আমরা মাছি বিতাড়ক মলম যদি প্রয়োগ করি তাহলে কিন্তু সুফল পাওয়া যেতে পারে। খুব সহজলভ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ
1 ppm এই হিসাবে যদি সেটা আমরা পাটাকে যদি পরিষ্কার করে দিই এবং সেটাকে শুকনো জায়গায়, গরুটাকে যদি শুকনো জায়গায় রাখি এবং মাছের ভিতরে মলম লাগাই, তাহলে কিন্তু সুফল পাওয়া যেতে পারে। বর্তমানে আমাদের খুরাই রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে আমাদের ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটা গরুকেই কিন্তু খুরাই রোগের টিকা করা হচ্ছে সরকারি মাধ্যমে বিনামূল্যে। আমাদের এলাকার প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবীরা এই কার্যে নিয়োজিত আছে এবং এই খুরাই রোগ যদি আমরা টিকাকরণের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের যে গবাদি প্রাণী, বিশেষ করে গাই গরু যে আমরা পালন করি দুধ উৎপাদনের জন্য, সেই দুধ উৎপাদন তার কিন্তু আমরা অটুট রাখতে পারবো। গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তার উৎপাদন ক্ষমতা, সেটা দুধের নিরিখেই হোক, মাংসের নিরিখেই হোক বা তার কার্যক্ষমতার নিরিখেই হোক, সেটা কিন্তু কাঙ্ক্ষিত হবে এবং গোপালনকে লাভজনক করা যাবে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।